আমি যে কথাগুলো বলার চিন্তা করছি এগুলো বিসি স্যার সব বলে ফেলছেন, এজন্য খুব বেশি কথা নাই। আবার আপনাদের বাসের সময় হয়ে গিয়েছে, ওইদিকে খেয়াল রাখতে হবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেয়েছিলাম, কিন্তু কপাল খারাপ, এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়নি, এর ইট বালু সিমেন্ট দেখার সুযোগ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের এখন বর্তমানে লিডিং কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। যদিও স্টুডেন্টদের অনেক সুযোগ সুবিধার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অনেক পিছিয়ে আছে, আবাসন সংকট রয়েছে, শিক্ষার মান যে পর্যায়ে থাকার কথা ছিল বিগত সময়গুলোতে, যত বাজেট হয়েছে সেই পরিমাণে কার্যক্রম এখানে আমরা দেখি নাই, লুটপাট হয়েছে। আপনাদের ন্যূনতম আবাসনের জন্য অনেক স্ট্রাগল করতে হয় এই বিশ্ববিদ্যালয়ে। আবার এই যে সময়টা আপনারা পার করবেন, জীবনের একেবারে রূঢ় বাস্তবতাগুলো নিয়েই আপনাদের জীবনকে এই বিশ্ববিদ্যালয়ের সাথে মিলিয়ে চলতে হবে। বাংলাদেশের বাস্তবতাটা যেমন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে আমার মনে হয় তা হারে হারে টের পাওয়া যায়। টোটাল বাস্তবতাটা, বাংলাদেশে এখন প্রায় 6.5 কোটি মানুষ রয়েছে যারা বিলো দ্য পভার্টি লাইন, দারিদ্র সীমার নিচে বসবাস করছে। বাংলাদেশে এখন বেসরকারি হিসেব অনুযায়ী 41 লক্ষ মানুষ রয়েছে যারা বেকার, তার মধ্যে 38% রয়েছে যারা সরকার স্বীকৃত অনার্স মাস্টার্স পাস করা সার্টিফিকেটধারী বেকার। এগুলো হচ্ছে ইউনিভার্সিটি পাস করা বেকারের সংখ্যা। টোটাল বেকারের প্রায় 38% এখানে রয়েছে। বাংলাদেশে আপনারা চাকরির ক্ষেত্রে ইউনিভার্সিটি পাস করার পরে দেখবেন এটা হচ্ছে বেকারত্বের একটা ফ্যাক্টরি তৈরি হয়েছে। অর্থাৎ আপনাকে এই 5 বছর যা পড়লেন এগুলো কোনো কাজে লাগবে না, আবার বিসিএস এর জন্য আপনাকে আবার পড়াশোনা করতে হবে, আরো 3 বছর 4 বছর পড়তে হবে। বিদেশে হায়ার স্টাডি করতে যাইবেন, এরপর আইএলস এর জন্য কোচিং এ যেতে হবে, সেখানে 18-20 হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে, 20,000-25 হাজার টাকা খরচ করে আপনাকে আবার ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দিতে হবে, স্কোর উঠাতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে 5 বছর পড়ার পরে দেখবেন ইংরেজিতে ফ্লুয়েন্টলি আপনি কথাও বলতে পারছেন না। অর্থাৎ একাডেমিক কাঠামোগুলো এমনভাবে তৈরি করা যে কোনোভাবেই ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন আমাদের সাথে নাই, এবং যত রিসোর্স এই বাংলাদেশে আছে তার ইউটিলাইজেশন করার জন্য স্টুডেন্টদেরকে যেভাবে কাজে লাগানো দরকার ছিল সেভাবে বাংলাদেশের শিক্ষা কাঠামো তৈরি হয়নি। অথচ বাংলাদেশ এখন সবচেয়ে সুইটেবল একটা সিচুয়েশনে আছে, এটাকে আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে একটা নির্ধারিত সময়ে টোটাল একটা দেশের জনসংখ্যার মেজরিটি পার্সেন্ট যখন কর্মক্ষম হয়। এটা 2008 সাল থেকে শুরু হয়েছে, ধারাবাহিকভাবে 2030 সাল পর্যন্ত পিক পর্যন্ত চলবে, পিক টাইম। 2030 সালে 12 কোটি মানুষ হবে বাংলাদেশে যারা কর্মক্ষম, আর বাকিরা হচ্ছে ডিপেন্ডেন্ট পিপল। এরপরে গ্রাজুয়ালি এটা ডিক্লাইন হতে থাকবে, কমতে থাকবে, তখন ডিপেন্ডেন্ট পিপলের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যখন একটা দেশে চলতে থাকে, প্রতি বছর ওয়ার্ক ফোর্সের সাথে প্লাস কিছু অ্যাড হয়, বেকারত্বের পরিমাণ বা কর্মক্ষেত্রে প্রবেশের পরিমাণ, ফ্রেশার্সদের পরিমাণ ডে বাই ডে প্রতি বছরই ইনক্রিজ হতে থাকে, এটা প্রপোর্শনেট রেটে যায় না। অর্থাৎ গত বছর যদি বাংলাদেশের লেবার ফোর্স হিসেবে 10 লাখ বা 20 লাখ জয়েন করে, এই বছর হচ্ছে 20 লাখের সাথে আরো 2 লাখ বা 3 লাখ অ্যাড হবে, কারণ এগুলো হচ্ছে গ্রাজুয়ালি ইনক্রিজ হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আর এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধার সাথে সাথে একটা দেশের জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করা না যায় তখন একটা বড় প্রবলেম হয়। আর একটা বড় প্রবলেম আমাদের জন্য ধেয়ে আসছে, যেটা হচ্ছে লেবার ইকোনমি থেকে ক্যাপিটাল ইকোনমিতে কনভার্ট হয়ে যাওয়া। অর্থাৎ তথ্য প্রযুক্তির ব্যবহার, মেশিনারির ব্যবহার, শিল্প বিপ্লব, এর ফলশ্রুতিতে উৎপাদন বেশি হয় কিন্তু শ্রমিক লাগে কম, দক্ষ শ্রমিক এখানে এঙ্গেজ হয়, অধিকাংশ মানুষ তখন বেকার হয়ে যায়। আর পুঁজিপত্তিতার কারণে কিছু মানুষের কাছে সম্পদের পাহাড় জমে যায়, আর অধিকাংশ মানুষ হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করে। এ কারণে একটা সরকারের সাস্টেইনেবল একটা পরিকল্পনা করার প্রয়োজন হয়, কর্মসংস্থান সৃষ্টি, কোন খাতে বেকারত্ব দূরীকরণের জন্য ট্রেনিং দেওয়া প্রয়োজন, সেই জিনিসগুলো তৈরি করার জন্য বাংলাদেশেও কিছু প্ল্যান আছে, মেগা প্ল্যান, ডেল্টা প্ল্যান যেটা বলি, কিন্তু আনফরচুনেটলি এই প্ল্যানগুলো কোনো ওয়ার্ক করে না। এখনো পর্যন্ত 2024-26 সাল পর্যন্ত কোনো প্ল্যান এখন পর্যন্ত ভালোভাবে ফাংশন করে নাই, যার ফলে বেকারত্বের পরিমাণ গ্রাজুয়ালি বেড়েছে। আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, কলা মানবিক, এগুলোতে আরো বেশি বেকারত্বের সংখ্যা। সায়েন্সে পড়ার পরে কোনো না কোনো জায়গায় চাকরি বাকরি তার কিছু না কিছু হচ্ছে, কিন্তু আর্টসের জন্য আরো দুর্ভাগ্য অপেক্ষা করছে আপনাদের জন্য। যদিও বাংলাদেশে অ্যাভেলেবেল রিসোর্স আছে, বাংলাদেশের ইকোনমি ফ্লারিশ করার সুযোগ আছে, দেশে এক্সপ্যানশনারি মানিটারি পলিসি বা ফিসকাল পলিসি নিয়েছে, এটার প্রপার ইউটিলাইজেশন এন্ড ট্রান্সপারেন্সিটা এনশিওর করার মধ্য দিয়ে এদেশে বেকারত্বের সমস্যা দূর করার সুযোগ ছিল।
কিন্তু সরকারের এখানে যথেষ্ট সদিচ্ছার অভাব রয়েছে এবং দুর্নীতি বন্ধ করা সরকারের পক্ষে খুবই কঠিন, কারণ এখানে কোনো মোরাল গ্রাউন্ড আমাদের পলিটিক্যাল পার্টির নেতাদের মধ্যে আসলেই পাওয়া যায় না। যে যায় লঙ্কা সেই হয় রাবণ, যে ওই জায়গায় যাবে সেই হচ্ছে লুটে পুটে খাবে এই দেশের সম্পদগুলো। কেউ এই দেশের এই তরুণ প্রজন্মকে নিয়ে, ভবিষ্যৎটাকে নিয়ে চিন্তাও করে না। পৃথিবীর ওয়েস্টার্ন সোসাইটিগুলোতে আপনি যান, ইউরোপ আমেরিকায় যান, তাও দরকার নাই, বাংলাদেশের পার্শ্ববর্তী চায়নায় যান, আপনি পার্শ্ববর্তী ভিয়েতনাম, লাওস, এইসব জায়গাগুলোতে গিয়েও যদি দেখেন তাদের ইকোনমি কিভাবে তারা ফ্লারিশ করেছে, এবং চায়নার ইকোনমি তো বাংলাদেশের মতোই ছিল, কিভাবে তারা পৃথিবীর সুপার পাওয়ার হয়ে গেল, তারা তাদের হিউম্যান রিসোর্সকে ইউটিলাইজ করতে সক্ষম হয়েছে। এবং তাদের একাডেমিটা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েটেড। সাংহাই ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমি গিয়ে দেখলাম কিছু ছাত্র আমাদের সাথে সঙ্গ দিচ্ছে চাইনিজ। আমি জিজ্ঞাসা করলাম কোন সাবজেক্টে পড়ো, সে বলতেছে সে বাংলায় পড়ে, পিওর বাংলা লিটারেচারে। সেজন্য বাংলাদেশ থেকে যারা যায় তাদের সাথে তারা কোঅপারেশন করে এবং ল্যাঙ্গুয়েজটা শেখে। তা আমি জিজ্ঞাসা করলাম কিউরিসিটি থেকে, কতজন স্টুডেন্ট তোমরা আসো? 20 জন স্টুডেন্ট আছে একটা ব্যাচে। তো বাংলা পড়ো কেন চায়নায় বৈশা? তখন বললো যে আমাদের এই সাবজেক্টটাই এইখানে পড়ছি কারণ বাংলাদেশে আমাদের যত ইন্ডাস্ট্রি আছে এবং সামনে যেগুলো গ্রো হবে সেই জিনিসগুলো লিড দেওয়ার জন্য আমাদের কিছু প্রয়োজন লোক, এই কারণে এই সাবজেক্টটার অনেক ডিমান্ড। তাই আমি বললাম যে ডিমান্ড যেহেতু, সেগুলো এত কম কেন, 20 জন 25 জন করে নেয় কেন? বলছে আমাদের যে কয়জনের জন্য জব সার্ভাইভ করতে পারবে বা সার্ভিস দিতে পারবে গভর্নমেন্ট, শুধু সে কয়টাই সিট আছে। আর এই বাংলায় পড়তে গেলে এখানে হায়ার কম্পিটিশন করতে হয়, সিএসসি, ত্রিপলি, কেমিস্ট্রি, বায়োলজির চাইতেও বেশি কম্পিটিশন এই বাংলায় ভর্তি হতে গেলে। কারণ এইখানে ভর্তি হওয়ার পরে পাস করার সাথে সাথে বাংলাদেশেই চায়নার যত বড় বড় ইন্ডাস্ট্রি, হাইটেক ইন্ডাস্ট্রিগুলো তারা তৈরি করে রাখছে, এবং বাংলাদেশে আগামী দিনে তারা যে ধরনের প্রকল্প নিয়ে কাজ করছে তাদের ওই জিনিসগুলো শিখিয়ে বাংলাদেশে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্যই মূলত তাদেরকে শেখানো হয়। আমি বললাম কি কি সাবজেক্ট বাংলায় পড়ায়? বাংলা লিটারেচারের মধ্যে আমাদের কিন্তু রবি ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জসীমউদ্দিন এগুলো পড়ায় না। বাংলা ভাষাটা শিখায় কমিউনিকেশনের জন্য, আর সব টেকনোলজিক্যাল নলেজ শিখায়। বলে হচ্ছে আইআর শিখো, তোমাদের কমিউনিকেশন মার্কেটিং স্কিল শিখতে হবে। এরপরে তাদের সাবজেক্টের মধ্যে আমি আশ্চর্যজনক দেখলাম সায়েন্সের অনেক, কম্পিউটারের অনেক সাবজেক্ট রয়েছে, মার্কেটিং এর অনেক সাবজেক্ট, ডিজিটাল মার্কেটিং এর অনেক সাবজেক্ট পড়ে কিন্তু বাংলায়। তাই আমি বললাম যে তুমি রবি ঠাকুরের চিনো? রবি ঠাকুরের চিনে না। রবি ঠাকুরের চিনো না, বাংলা লিটারেচারে কেমনে পড়ো? বলছে ওইসব লিটারেচার পড়ায় না, সাবজেক্ট পড়ায়, বাংলা ভাষাটা শিখায়, কমিউনিকেশনটা শিখায়। আমাদের ওইগুলো লিটারেচার পড়লে তো লাভ নাই, লিটারেচার পড়ে তো আমার চাকরি হবে না। আমাকে যেটা দরকার সেটা করাচ্ছে। আমি এটা বোঝানোর চেষ্টা করছি তাদের লেখাপড়াটা কতটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট খুলতে হবে, 40টা স্টুডেন্ট ভর্তি হবে, ওই ইউনিভার্সিটির ওই সাবজেক্টের টিচারদেরকে এনশিওর করতে হবে কোন ইন্ডাস্ট্রিতে তার আসলে অনার্স মাস্টার্স পাশের পরে চাকরি হবে, সেটাকে তারা বলছে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন। যখন তারা এই সাজেশনটা এইটা নিশ্চিত করতে পারবে, এমওইউটা নিশ্চিত করতে পারবে যে আমার এই 40 জন স্টুডেন্ট ভর্তি করলে অমুক ইন্ডাস্ট্রি তার কর্মসংস্থানের নিশ্চয়তা দিবে, এর কারণেই আমি এই সাবজেক্টটা খুলবো, তখন ওই ইন্ডাস্ট্রির দায় হয়ে যায় যে এই 40 জন স্টুডেন্টদেরকে ট্রেন আপ করার জন্য বাজেট দেয়া, তাদেরকে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন দেয়া, তাদেরকে ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যাল ট্রেনিং করানো। কারণ ওই ইন্ডাস্ট্রি জানে এই 5 বছর যারা পড়বে বা 4 বছর যারা ওই ইনস্টিটিউট ওই সাবজেক্টে পড়বে তাদের চাকরি হবে আমার এখানে, সুতরাং আমি এই 4 বছর ওদের পেছনে ইনভেস্টমেন্ট করব, যত বেশি ইনভেস্টমেন্ট করতে পারবো আমি তার বেস্ট আউটপুটটা সেখানে পাবো। কিভাবে একটা জাতি তৈরি হয়? একটা জাতি স্লোগান, মিছিল, মিটিং আর হচ্ছে মানে আনন্দ ফুর্তি করার মধ্য দিয়ে একটা জাতি কখনো গড়ে উঠতে পারে না। বাংলাদেশের অপার সম্ভাবনা আছে এবং ছিল, ভবিষ্যতে যতটুকু সম্ভাবনার দ্বার আর 4-5 বছরের মধ্যে আছে সেটাকেও অ্যাভেল করার জন্য আমাদের যেভাবে ট্রেন আপ করা দরকার ছিল, এখনো পর্যন্ত আমাদের শিক্ষা কাঠামোর মধ্যে এমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাই নাই যে শিক্ষা কাঠামো আমাদের অনার্স মাস্টার্স পাশের পরে একটা নিশ্চয়তা দিতে পারবে যে সার্টিফিকেট নিয়ে যাওয়ার পরপরই তোমার জন্য এত এত কর্মসংস্থানের ব্যবস্থা আছে। সুতরাং আপনারা একটা অনিশ্চিত জীবনের দিকে আসছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছেন ফার্স্ট ইয়ার, এটা তো অনেক আনন্দের একটা জায়গা। ফার্স্ট ইয়ারে আসলে বন্ধু বান্ধবী সবাই মনে হয় যে ক্লাসের ফার্স্ট হবো, সেকেন্ড হবো, টিচার হবো। এই কারণে সিনিয়রদের সাথে কথাবার্তা বললে, আমি জানি না এই বিশ্ববিদ্যালয়ে এরকম হয় কিনা, শীট গাইডের ব্যাপারটা, শীটের ব্যাপারটা সিনিয়রদের কাছ থেকে নেওয়া, কেউ পড়লে শেয়ার না করা, যে পড়ি নাই আমি দেখি কি হয়, না পড়েই আসছি, তো পড়ি, শেয়ার করতে চাই না। একটু সংকীর্ণ একটা মানসিকতা যে আমি পড়বো, আমি ক্লাসে 1 রোল হবো। এখানে 1 রোল 2 রোলের কোনো ফাংশন নাই, এখানে সিজিপি এর সিস্টেম। আপনি সিজিপিএ 3.8 পাইলে আরো 10 জন পেলে কোনো প্রবলেম নাই। এই বন্ডিংসটা একটু সুদৃঢ় করেন।
এবং আপনার কোয়ালিটি ক্যাপাসিটি, ক্লাস করবেন, আরেকজনকে শেখাবেন, পড়াবেন, এতে আপনার স্কিল বাড়ে, এতে আপনার নলেজটা আরেকজন নিয়ে যান। এটি স্কুল আর কলেজ সিস্টেম না, ইউনিভার্সিটি ইউনিভার্সালিটি মাথার ভিতরে নিয়েই ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করেন। বন্ধু যারা আছে তাদের সাথে গুডউইল তৈরি করেন, একাডেমিক জায়গায় এঙ্গেজমেন্ট বাড়ান। ইউনিভার্সিটিগুলোকে আমরা বলি এটা হচ্ছে একটা কিন্ডারগার্টেনের মতো। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেরকম প্রশ্ন করে একজন, খাতা দেখে একজন, পড়ায় একজন, সেকেন্ড এক্সামিনার আর একজন, এই ইউনিভার্সিটিতে এরকম নাই। যিনি পড়ান তিনি প্রশ্ন করবেন, তিনি খাতা দেখবেন, তিনি রেজাল্ট শিট তৈরি করবেন। তার মানে এখানে রেজাল্ট করা খুবই সহজ একটা কাজ। আপনি একজন টিচারের কাছে যান, বারবার যান, না বুঝলে যান, অ্যাসাইনমেন্ট নিয়ে যান। অনেকে আপনাকে ফার্স্ট ইয়ারে আসছেন না, এগুলো বারবার করবেন। ক্লাসের একটা শ্রেণী থাকে যারা আপনাকে বলবে ওপেকের সদস্য। ওপেক বুঝেন তো, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, মানে তেল রপ্তানিকারক যে দেশগুলো আছে তাদেরকে বলা ওপেকের সদস্য। কেন ওপেকের সদস্য বলে? ওই যে তেল দেয় স্যারকে, যে দিন শেষে দেখবেন বছর শেষে টার্ম ফাইনাল পরীক্ষার পরে রেজাল্টটা দিলে ওই ওপেকের সদস্যরাই সিজিপিএ উপরের দিকে। আর যারা এগুলো বলছে তারা এইসব পরীক্ষার আগে দোস্ত একটু শীটটা দে না, কি পড়াইছিল ওই লেকচারটা দে না, এগুলাই করবে। সুতরাং আপনার কাজটা হচ্ছে যত বেশি ওপেকের সদস্য হইতে পারে, যত টিচারের সাথে আপনার রিলেশনটা রাখা যায়, যত টিচারের কাছে গিয়ে জিনিসটা বোঝা যায়। থার্ড ইয়ারে উঠেন, অ্যাম্বিশন সেট করে ফেলেন। রেজাল্ট ভালো না হলে বুঝে ফেলবেন যে আপনার রাস্তা ইউনিভার্সিটির টিচার হওয়া না, গবেষক হওয়া না, আপনার রাস্তাটা অন্য দিকে। তো কোন দিকে সেই রাস্তাটা আইডেন্টিফাই করেন। ঢাকা শহরে থাকবেন, অনেক সুযোগ সুবিধা আপনার হাতে আছে, অবহেলায় অবজ্ঞায় আড্ডা দিয়ে এই সময়গুলোকে কাটাবেন না। এই 4টা বছর আপনার জন্য স্ট্রাগলের একটা টাইম। এই সময়টা আপনি যত বেশি লিঙ্ক আপ তৈরি করতে পারবেন, নেটওয়ার্কিং তৈরি করতে পারবেন, নিজেকে ডেভেলপ করতে পারবেন, তত বেশি সাইন করতে পারবেন। আমরা আশা করি প্যানেলিস্টরা আলোচনায় আপনাদের এই জিনিসগুলো ধরিয়ে দিয়েছে। রাশ রিয়ালিটিটা বোঝার চেষ্টা করেন। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমার স্টুডেন্ট অনেকেই আছে, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়া পাস টাস করে বের হয়ে গেছে, চাকরি কপালে জুটতেছে না। কেন জুটছে না? কারণ এই লেখাপড়া, এই কাগজ, এই সার্টিফিকেট তাকে কিছুই দিতে পারছে না। এখন ওইখানে গিয়ে আবার তার সাধারণ জ্ঞান পড়তে হচ্ছে, ম্যাথমেটিক্স পড়তে হচ্ছে, হায়ার ম্যাথ পড়তে হচ্ছে, বিসিএস এর জন্য সায়েন্স পড়তে হচ্ছে। এগুলো যখন আবার তার পড়তে হয়, তাহলে আমার এই লেখাপড়া 4 বছর করে লাভটা হইলো কি? কেন আমাকে করানো হচ্ছে? এই কোশ্চেনের উত্তর আসলে কারো কাছে জানা নাই, কেউই এখনো দেয় না। কেন এই শিক্ষা কাঠামো, কেনই বা এই শিক্ষা কাঠামোকে আমাকে পড়ানো হচ্ছে? ইউজিসিও তার উত্তর দিতে পারে না। কোনো একটা অদৃশ্য হস্ত এখানে কার্যক্রম পরিচালনা করছে, যার কারণে আমার দেশের এই রেডিক্যাল পরিবর্তনটা হচ্ছে না, যেটা হতে হবে। অনেক সম্ভাবনা আমার এই দেশের মধ্যে আছে। ইন হাউস এই দেশের মধ্যে যে পরিমাণে চুনা পাথর আছে, আকরিক লোহা আছে, কয়লা আছে, এদেশের যে হিউম্যান রিসোর্স আছে, সেগুলো যদি প্রপার ট্রেন আপ করা যেত, বাংলাদেশ প্রতি বছর $44 বিলিয়ন রেমিটেন্স থেকে আয় করে। বাংলাদেশ চলেই রেমিটেন্সের উপরে, দ্বিতীয় আর কোনো খাত রেমিটেন্সের প্যারালালই নাই। আপনারা বলবেন আরএমজি খাত, না, আরএমজি খাতের $22 বিলিয়ন বা $23 বিলিয়ন যদি আয় হয়, তাহলে $18 বিলিয়ন আবার বিদেশে আপনার পাঠায় দিতে হয় মেশিনারি কেনার জন্য, এরপরে আপনার সুতা কেনার জন্য, আপনার র মেটেরিয়ালস কেনার জন্য। আপনার হাতে থাকে $2 থেকে $3 বিলিয়ন, বেশি থাকে না এখানে। কিন্তু রেমিটেন্সের টোটাল আয়টাই হচ্ছে এই দেশের ইকোনমির টোটাল ভিত্তি। কিন্তু আনফরচুনেটলি সরকারি চ্যানেলে মাত্র $22 বিলিয়ন বা $23 বিলিয়ন রেমিটেন্স আসে আমাদের, আর বাকিটা হচ্ছে হুন্ডি বাট্টার মাধ্যমে আসে। গভর্নমেন্ট যেটার ফ্যাসিলিটিস পায় না, দেশের অর্থনীতি যার ফ্যাসিলিটিসটা পায়। আমাদের দেশে কর্মসংস্থান যদি সৃষ্টি করা যেত, অথবা বাইরের মাধ্যমে যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে এগুলোকে সচল করে দেশের কর্মক্ষম জনগোষ্ঠী ইউনিভার্সিটিগুলোতে আপার লেভেলের ট্রেনিং ইনস্টিটিউটগুলো যদি চালু করা যেত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি একটা ট্রেনিং সেন্টার থাকতো, আইটি ট্রেনিং সেন্টার, যেখানে এআই শেখানো হতো, জিমিনাই শেখানো হতো, চ্যাট জিপিটির কাজগুলো শেখানো হতো, আপডেট এই ভার্সনগুলো শেখানো হতো, তাহলে আপনাদের অনেক ইমপ্রুভমেন্ট হতো। আর্টসে পড়েন, আমি জানি না এখন এগুলো শেখানো হয় কিনা, আমি রিসেন্টলি খোঁজ খবর নিয়েছি, আর্টসের স্টুডেন্টরা পাস করে যায়, কিন্তু স্টার্টার ব্যবহার তারা জানে না, পাইথনের ব্যবহার জানে না, C+ প্রোগ্রামিং এর ব্যবহারগুলো তারা জানে না। তো এই প্রোগ্রামিং এর ব্যবহার এই যুগে না জানলে আপনি হায়ার স্টাডি করতে যাবেন, মাস্টার্স করতে কোথাও যাবেন, দেখবেন আপনি অতল সমুদ্রের মধ্যে পড়ে গেছেন যে কি শিখাইছে আমাদের। এখনো শুনি SPSS দিয়ে কাজগুলো করানো হয়, অথচ এর চাইতে অনেক আপডেট ভার্সনগুলো চলে আসছে। ইউনিভার্সিটিতে আসছেন, মাথার ভিতরে রাখবেন কিছু শিখে এইখান থেকে যাব, কিছু নিয়ে এইখান থেকে যাব। পরিবার আপনার জন্য ইনভেস্ট করছে, রাষ্ট্র আপনার দিকে তাকিয়ে আছে। এই ইউনিভার্সিটি পড়তে গেলে কয় টাকা খরচ হয়? আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, পার মান্থ 26 টাকা করে খরচ হয়েছে আমাদের। আর 6 মাস পর পর সেমিস্টারে হয়তো আমাদের অল্প কিছু টাকা দিতে হয়েছে, 5,000 7,000 টাকা, সব মিলে 30,000 টাকা দিয়ে আমাদের অনার্স শেষ।
অথচ এক একজন টিচারের বেতন দেখছি আমরা কি পরিমাণে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য যে বাজেটগুলো দেওয়া হয় টোটালি গভর্নমেন্টের ফান্ড থেকে এটা দেওয়া হয়, আর গভর্নমেন্ট জনগণের ট্যাক্সের টাকা থেকে এগুলো সংগ্রহ করে থাকে। সুতরাং আপনার লায়াবিলিটি আছে, রেসপন্সিবিলিটি আছে এই রাষ্ট্রের জন্য, এই সমাজের জন্য। মানুষকে ছোট করে দেখবেন না, রিক্সাওয়ালার মর্যাদা দিবেন, সমাজের সকল মানুষের মর্যাদাটা যেন আমার কাছে থাকে। আমি নিজেকে গড়ে তুলবো, আমরা শুধু নিজের জন্য না, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমার রাষ্ট্রের জন্য। এই আহ্বান আপনাদের কাছে আমি রাখতে চাই। দ্বিতীয়, আপনাদেরকে সবার কাছে এতটুকু অনুরোধ জানাই, ফার্স্ট ইয়ারে আপনারা এসেছেন, ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে বরণ করে নিয়েছে। ইউনিভার্সিটিটা আপনাদের জন্য অনেক চমৎকার একটা জায়গা, অনেক স্লোগানে মুখরিত হবে, কান চালাফালা হবে, অনেক কিছু দেখবেন, অনেক মারামারি কাটাকাটি, অনেক ভালো পজিটিভ কাজ। এর মধ্য থেকে আপনাকে অবশ্যই বাছাই করতে হবে কোনটা আপনার লাইফের জন্য সুইটেবল, কোন জিনিসটা আপনার জীবনকে গড়ে তুলবে। সেই জায়গাটা বাছাই করে নিজের জীবন সঙ্গী আপনারা খুঁজে নেবেন, বন্ধু জায়গাটায় সেইভাবে আপনারা খুঁজে নেবেন। যদি এই জায়গায় আপনারা মিস্টেক করেন, ভুল করেন, আজীবন পস্তাতে হবে। ইউনিভার্সিটি লেভেলগুলোতে এসে মাদকাসক্ত হয়ে যাচ্ছে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা। মাদকাসক্ত হওয়ার তো খারাপ জিনিস, ভালো জিনিস না। এতে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, ফুসফুসের রোগ হচ্ছে, অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, ক্রেজি হয়ে যাচ্ছে, হিতাহিত নলেজ হারিয়ে ফেলছে। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেককে দেখেছি সিনিয়রদের সাথে ওঠা বসা করতে গিয়ে, জুনিয়রদের একটু র্যাক ট্যাক দিতে গিয়ে নিজেরা আবার সঙ্গ দোষে নষ্ট হয়ে যাচ্ছে, রেজাল্টটা ভালো করতে পারছে না, দিন শেষে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে। জব লাইফে গিয়ে এর সাফারিংসটা তারা হচ্ছে। নিজেকে একটু চেনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আইনস্টাইন একটা কথা বলতো, লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো, যদি তুমি তোমার বাইসাইকেলের প্যাডেলটি ঘোরাও তাহলে তুমি তোমার ব্যালেন্সটা ঠিক রাখতে পারবা। লাইফের গতিটাও ঠিক রাখতে গেলে প্রতিনিয়ত স্ট্রাগল করেই আপনাকে চলতে হবে। যদি স্ট্রাগল আপনি না করতে পারেন, হয় ডান দিকে কাত হয়ে যাবেন অথবা বাঁ দিকে কাত হয়ে যাবেন। ব্যর্থ মানুষদের পৃথিবীর কেউ কখনো স্মরণ রাখে না। আপনি সফল হবেন, এই পৃথিবী আপনার জন্য। সফল মানুষদের গুণকীর্তন করে, তাদের পেছনে মানুষ ছুটে, তাদের নিয়েই সকল আয়োজন এই পৃথিবী রঙিন করে তোলে। সুতরাং সফল মানুষের কাতারে আমাকে সামিল হতে হবে, উন্নত চরিত্রের অধিকারী মানুষ আমাকে হতে হবে। কথায় আছে, when money is lost nothing is lost, when health is lost something is lost, but when character is lost everything is lost. যদি আমার ক্যারেক্টারটা নষ্ট হয়ে যায়, আমার লাইফের সবকিছু শেষ হয়ে যাবে। এই জীবনটা যেন আমার, মানে এইটাকে নিয়ে যেন আমি চলতে পারি। আমার কাছে এই যে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে আছে, দেখবেন 56,000 ডিভোর্স লেটার জমা হয়ে আছে, স্বাক্ষর হচ্ছে না। যা হয়ে গেছে তো হয়ে গেছে, আর কিছু আছে পেন্ডিং এর অবস্থায়। ফ্যামিলি ব্রোকেন ডাউন, শেষ হয়ে যাচ্ছে, ফ্যামিলির বন্ডিংস গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর কারণে, হারাম সম্পর্কের কারণে। বিষয়গুলোকে অনুধাবন করা, উপলব্ধি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরিচ্ছন্ন একটি জীবন নিয়ে। যদি এই দুনিয়াতে সার্ভাইভ করতে পারি এবং আল্লাহর কাছে সেভাবে হাজির হতে পারি, এই উন্নত জীবনটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় প্রাপ্তি। সকলকে সেই দিকেই নতুন একটি জীবন গড়নের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।